1900 খ্রিস্টাব্দের 25শে জুলাই যখন আরামবাগ শহরের নামকরণ হয় তখন আরামবাগ ছিল দুর্গম দুর্দশাগ্রস্ত জনপদ। সে এক অন্ধকারময় যুগ। ব্রিটিশ আমলে শাস্তিপ্রাপ্ত সরকারি অফিসারদের এখানে পানিশমেন্ট ট্রান্সফার করা হতো। সেই সব দুর্নীতিপরায়ণ বদমেজাজি অফিসাররা তাদের দুর্ব্যবহারে, তাদের অপশাসনে এখানকার অবস্থা আরও কাহিল করে তুলেছিল। ম্যালেরিয়া, বন্যা আর সরকারি অব্যবস্থায় দুর্দশার সীমা ছিল না আরামবাগ মহকুমার মানুষের। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। সেই অন্ধকার ঘুমন্ত রাক্ষসপুরীতে এসে সর্বপ্রথম সোনার কাঠি ছুঁয়ে দিয়েছিলেন আরামবাগের উপকার বাংলার ভূতপূর্ব মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন। তাঁর কল্যাণ স্পর্শেই জেগে উঠতে শুরু করল আরামবাগ। উন্নয়নের স্বপ্ন দেখতে শিখল। আত্মবিশ্বাস জেগে উঠল আরামবাগ মহকুমাবাসীর মনে। তারা প্রথমে খুঁজে পেল আলোর পথ, কিন্তু স্থায়ী হলো না সেই আলোর যাত্রা। দুর্ভাগ্য এসে গ্রাস করল তাকে। কালক্রমে আবার হারিয়ে গেল তার গতি। তখন রাস্তাঘাট হয়েছে, পরিবহনের উন্নতি হয়েছে, কিন্তু স্বাধীনতা প্রাপ্তির অর্ধ শতাব্দী পরেও আরামবাগ মহকুমা রেলের স্পর্শ পায়নি। অথচ এই রেলকেই অগ্রগতির প্রতীক মনে করা হয় আধুনিক যুগে। মনে করা হয় রেলের উপর নির্ভর করেই একটি সভ্যতা অনেকটা গতি পেতে পারে। শুধু তাই নয়, আরামবাগবাসীর একটা বিশেষ গর্বের জায়গাও আছে এই রেল সম্পর্কে। তা হল এই আরামবাগ মহকুমারই ভূমিপুত্র ভারত পথিক রাজা রামমোহন রায়, ভারতের প্রথম রেলযাত্রী। সেই সৌভাগ্য এলো আরও পরে। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে রেলমন্ত্রী থাকাকালীন 1999 সালে তারকেশ্বর থেকে রেল সম্প্রসারণ করে আরামবাগ ছুঁয়ে বিষ্ণুপুর পর্যন্ত যাওয়ার পরিকল্পনা ঘোষণা করলেন। তারপর আলো অন্ধকারের টানাপোড়েনে কাটল আরও বেশ কতকগুলো বছর। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবার পর 2012 সালের 4 জুন সোমবার আনুষ্ঠানিকভাবে আরামবাগের রেল পরিবহনের সূচনা করলেন। আরামবাগ মহকুমার মানুষের কাছে এটি একটি ঐতিহাসিক দিন হয়ে থাকল, কারণ রেল পরিষেবা শুরুর সঙ্গে সঙ্গে আরামবাগের আর্থ সামাজিক পরিকাঠামো থেকে শুরু করে এখানকার মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন সূচিত হলো। কৃষি, শিল্প থেকে শুরু করে মানুষের প্রাত্যহিক জীবনে দুরন্ত একটা গতির সঞ্চার হলো। খুশির আলোয় ভরে উঠল চতুর্দিক। কিন্তু আবারও দুর্যোগ ঘনিয়ে এলো। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালো মেঘে ঢেকে গেল সারা আকাশ। গোঘাটের রেলকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল ভাবাদিঘি। চাপ চাপ ঘন অন্ধকারে ঝাপসা হয়ে এলো আলোর দৃষ্টি। জমি জটে আটকে গেল পুরো প্রকল্পটি। সমস্যাটি ঠিক কি? কিসের জন্য এত উত্তেজনা, এত ক্ষোভ বিক্ষোভ? চাইছি আমাদের পরিবেশ বাঁচুক, পরিবেশ যাতে না নষ্ট হয়। রেলপথ হোক, দিঘি বাঁচুক, আমাদের পরিবেশ যাতে না নষ্ট হোক। রেলপথ হোক তো আমরা সবসময় বলছি রেলপথ হোক। রেলপথ হোক, জল বাঁচুক, মানুষ বাঁচুক, গ্রামের মানুষও বাঁচুক। যে দিঘি আমাদের মুখে হাসি ফুটি দেয়, যে দিঘি মানুষের 6 মাসের আগে অন্ন তুলে দেয়, সেই দিঘির উপর দিয়ে কিনা রেল নিয়ে যাবে। গরিব মানুষের গলা টিপে গরিব মানুষকে মেরে রেলপথ হোক। সমস্যা কি? রেল বাঁচিয়ে, দিঘি বাঁচিয়ে রেলপথ হোক, এটাই আমরা সবসময় চাই। ভাবা দিঘির লোক ভেবেই নিয়েছে রক্ত দেবো তবু দিঘি ছাড়বো না, দিঘি বাঁচাবো রক্ত দিয়ে হলো। ভাবাদিঘির কতটা অংশ রেল অধিগ্রহণ করতে চাইছে লাইন পাতার কাজে? কোনোভাবে কি আন্দোলনকারীদের দাবি মেনে রেলপথ আদৌ ঘুরিয়ে নেওয়া সম্ভব? भावादीघी में केवल 3 एकड़ ज़मीन रेलवे को आवश्यक है, जिसमें 1.6 एकड़ जो है वाटर बॉडी है, रिमेनिंग 1.4 एकड़ ड्राई लैंड है, और टोटल 3 एकड़ आउट ऑफ 17.48 एकड़ ऑफ द प्लाट एरिया। रूट डाइवर्जन इस स्टेज में पॉसिबल नहीं है, और
एक कन्फ्यूजन है लोगों के दिमाग में कि हम लोग पूरा पॉन्ड को फिलअप कर देंगे, लेकिन रेलवे केवल 40 मीटर जो स्ट्रिप है केवल उतने में काम करेगा और उसके बाहर कोई काम नहीं करेगा। बाकी जो पुकुर है वो अपने जगह रहेगा। केवल हम लोग 40 मीटर अपना बाउंड्री वाल बना करके, रिटेनिंग वाल बना करके उसके अंदर ही काम करेंगे, उसके बाहर कोई काम नहीं रहेगा। बैलेंस पॉन्ड जो है अपने एज इट इज़ रहेगा। नहीं, इस समय चूँकि दोनों तरफ काम हो चुका है, प्लस उसके अलावा जो डिस्प्यूटेड एरिया है अभी उसमें केवल 350 मीटर का लेंथ है और 350 मीटर में मतलब उसको डाइवर्ट नहीं किया जा सकता कोई अलाइनमेंट। এই মুহূর্তে কোনোভাবেই আর লাইন ঘোরানো সম্ভব নয়। সরকারি তথ্য অনুযায়ী এরকম সময়ে 538টি পরিবারের মধ্যে 428টি পরিবার চেক গ্রহণ করলেও বাকি পরিবার জমি দিতে অস্বীকার করলেন। তাদের বক্তব্যে তাঁরা অনড়, দিঘি বাঁচিয়ে রেল করতে হবে, কোনো মূল্যেই দিঘির সামান্যতম অংশ রেল লাইনের জন্য দেওয়া হবে না। এর মধ্যে তাদের আবেগ জড়িয়ে আছে। এলাকার উন্নয়নের ক্ষেত্রে বর্তমান সরকার দীর্ঘদিনের ঘাটতি মেটানোর চেষ্টা করলেও কোনোভাবেই তারা মানতে নারাজ। সরকারি সমস্ত সাহায্য বারবার ফিরিয়ে দিয়ে প্রতিবাদ গড়ে তুলেছে তারা। কোনো রকম কোনো সরকারি উন্নয়নের উপর আস্থা না রেখে তৈরি হলো দিঘি বাঁচাও কমিটি। আমাদের এই আন্দোলনকে জোর করে রাখা যায় না, যাবে না। দিবি হোক, আমাদেরকে জোর করে বোঝানো যাবে না, যাবে না। কমিটির তরফে খুব স্পষ্ট করে তাদের বক্তব্য জানানো হলো। এখন আমাদের এর উপর নির্ভর করে আমাদের জীবন জীবিকা বেঁচে আছে। আমরা এর উপর থেকে সারা বছরে 12 কুইন্টাল মাছ পাই এবং 6 লাখ টাকার মতো পাই। এর উপর নির্ভর করে আমাদের 5-6 মাস সবারই সংসার চলে। হ্যাঁ, সেই সংসারটা এখন আমরা চালাতে পারছি না, কারণ হচ্ছে আমাদেরকে এই রেল লাইনের কেসের জন্য আমাদেরকে মাছ ধরতে দিচ্ছে না, টাকাও দিতে যাচ্ছে না, টাকা কিছু পাচ্ছে না। সেই জন্য আমাদের জীবন জীবিকা খুব দুর্বিষহের মধ্যে চলছে। হ্যাঁ, এই টাকা বন্ধ হওয়ার জন্য আমরা এখনও কী বলবো, লোকের কাছে ধার দেনা করে চলছে। অনেকে হয়তো একবেলা এসছে, একবেলা জুটছে, একবেলা জুটে না, এইভাবে আমাদের সংসার চলছে। আমরা মাছ ধরতে পারছি না, কারণ আমরা আইনকে আমরা সম্মান করি। দিঘি আমরা রক্ষা করব, জীবন দিয়ে আমরা রক্ষা করব। দরকার হলে এখানে সিঙ্গুর নন্দীগ্রাম হোক, হ্যাঁ, যদি ওরা জোর করে আসে মাটি ফেলতে, আমাদের শয়ে মানুষ জীবন দিবে, তবু আমরা এখানে আমাদের মাকে আমরা বুঝাতে দেবো না। রেল মানুষের স্বার্থে যে জায়গায় রেল এসে দাঁড়িয়ে গেছে ওই জায়গাটা আমার সংসদের মধ্যে। আমরা সমবেতভাবে প্রত্যেকটা গোঘাটবাসী চাই রেল হোক। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পঞ্চায়েত সমিতি প্রথম 38 লক্ষ টাকা এসেছিল, সেই টাকাটা ভাবাদিঘির মানুষের উন্নয়ন প্রকল্পে আমরা রাস্তায় সেই জায়গা করেছি এবং আমরা চেষ্টা করেছি ভাবাদিঘির মানুষকে সঙ্গে নিয়ে রেলটা হোক। তার যত রকম উন্নয়ন ভাবাদিঘির মানুষের করতে হয় সরকার করবে, তবু ভাবাদিঘির মানুষের স্বার্থহানি করে না করে আমরা রেলটা করব, এই প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য এখন পর্যন্ত কোনো সদার্থক সেই জায়গায় আসতে পারিনি। আপনাদের মাধ্যমে ভাবাদিঘি যারা এর প্রতিবন্ধকতা তৈরি করছে তাদের কাছে আবেদন জানাচ্ছি যে ক্ষুদ্র স্বার্থে বৃহৎ স্বার্থকে জলাঞ্জলি দেবেন না। এখানে প্রসঙ্গত একটা কথা উল্লেখ করি, তা হলো গুগল ম্যাপ সংক্রান্ত একটি বিভ্রান্তি, যা পরিস্থিতিকে আরও জটিল করে দিয়েছে। রেল লাইনের কাজ যখন শুরু হয় তখন গুগল একটি প্রস্তাবিত ম্যাপ প্রকাশ করেছিল। সেখানে তারা দেখিয়েছিল দিঘির পাড় দিয়ে লাইন যাবে। এই ম্যাপটি কিন্তু তখন কৌতূহলী মানুষজন অনেকেই দেখেছেন, কিন্তু বাস্তবে যখন কাজ শুরু হলো তখন দেখা গেল দিঘির পাড় দিয়ে নয়, উপর দিয়ে লাইনের নকশা আছে। স্থানীয় মানুষের বক্তব্য, ট্রেন লাইনটা আসছে 2 নম্বরে, মানে যে আমাদের যে প্ল্যাটফর্মটা হয়েছে প্ল্যাটফর্ম 2 নম্বর পর্যন্ত আছে। ওখান থেকে আস্তে 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 হেলে 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 ভাবাদিঘিটা 3 নম্বরে নেমে গেছে। আবার 3 নম্বর ভাবাদিঘিতে একটু যেই আবার 2 নম্বরে এসে এত জায়গা রইলো, ভাবাদিঘিটা এখানে 3 নম্বরে এলো। সে যদি 2 নম্বরে যেত তাহলে কিন্তু ভাবাদিঘি কষ্ট করতো না,
ভাবাদিঘি পাহাড়ের উপর দিয়ে যেত, লাইনটা স্ট্রেট হতো। নিশ্চয়ই কারো মদক আছে, বেশি মদক দিচ্ছে পাশের গ্রাম গোলপুর, আচ্ছা ওইখানে ধনী ব্যক্তি। হ্যাঁ, ওনাদের জমি মিনি অনেক কিছু পড়তো, ওইটা তাহলে ভাবাদিঘি কষ্ট করতো না, ভাবাদিঘি এত ক্ষতি হতো না, এত ঘর বাড়ি উচ্ছেদ হতো না। যেমন আমাদের ম্যাপ আছে, সেই ম্যাপ ধরে যদি ট্রেন লাইন যায় ভাবাদিঘি লোকের কোনো অসুবিধা নাই। রেল দপ্তর অবশ্য অন্য কথা বলছেন। তাদের বক্তব্য, এই ম্যাপের সঙ্গে তাদের দপ্তরের কোনো সম্পর্ক নেই। এই রকম কোনো ম্যাপ তারা তৈরি করেননি। ওটা গুগল থেকে কিভাবে বা কেন প্রকাশ করা হলো তা তারাই বলতে পারবেন। বর্তমানে অবশ্য গুগলে সেই ম্যাপটি আর নেই, তা তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ আজ সেই ম্যাপের কোনো গুরুত্বই নেই। কিন্তু এই বিভ্রান্তি এখনও থেকে গেছে মানুষের মনে। 2011 সালে পট পরিবর্তনের পর উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করতে বিভিন্ন সরকারি পরিষেবা নিয়ে আসরে নামল প্রশাসন। সরকারি ক্যাম্প করা হলো, সেখানে খুব সহজভাবে সরকারি পরিষেবাগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো, যাতে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও নিবিড় হয়। কিন্তু তাতেও কোনো কাজ হলো না, বরং আরও গতি বাড়ল আন্দোলনের। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা সংগঠন এসে সেই আন্দোলনকে উৎসাহিত করতে শুরু করলো। ভাবাদিঘি বুঝিয়ে রেল লাইনে তারা বিরোধী, এবং তারা নির্দিষ্ট করে এটাও বলছেন যে তারা প্রথম থেকে জেনে এসেছেন যে এই ভাবাদিঘি জলাশয়ের উত্তর দিক দিয়ে রেল লাইন যাবে মাঠের মধ্য দিয়ে। সেইভাবেই নাকি প্রথমের দিকে এখানে খুঁটি টুটি পোতানো হয়েছিল এবং সেভাবেই গ্রামবাসীদেরকে অবহিত করা হয়েছিল। কিন্তু পরে দেখা যাচ্ছে যে খুঁটিকে পুকুরের মাঝে নিয়ে চলে আসা হয় এবং এখানে পুকুর বোঝানোর জন্য, জলাশয় বোঝানোর জন্য কাজ শুরু হয়ে যায়। তখন গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে সামাজিক প্রয়োজনে, দৈনন্দিন প্রয়োজনে তারা একতাবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে এই পুকুর বুঝিয়ে, জলাশয় বুঝিয়ে রেল লাইনের বিরোধিতা তারা করেছে। গ্রামবাসীদের যে দাবি সেটা আমাদের কাছে ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত এবং বিজ্ঞানসম্মত দাবি বলে আমরা মনে করছি। এই পুকুরটা তাদের কাছে কিভাবে খুবই প্রয়োজন, জলাশয়টা কীভাবে প্রয়োজন সেটা লিখুক, এবং সেই জলাশয় রেখে জলাশয় না বুঝিয়ে উত্তর দিক দিয়ে রেল লাইন হোক, তারা সেটা লিখুক এবং সেই আবেদনে সবাই স্বাক্ষর করুক। সেই স্বাক্ষর নিয়ে আমরা জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসনের কাছে আমরা আক্রান্ত আমরা মঞ্চের তরফ থেকে গ্রামবাসীদের নিয়ে আমরা নিশ্চয়ই তদারক করব। আমরা এখানে মহিলাদের যে লড়াই, মহিলারা যে বলছেন, আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ একমত যে দিঘিও বাঁচুক, ট্রেনও যাক। উন্নয়ন নিশ্চয়ই প্রয়োজন, কিন্তু মানুষের জীবন জীবিকাকে অবহেলা করে তো উন্নয়ন হয় না। মানুষের জীবন জীবিকাও থাক, আর তার সঙ্গে অর্থাৎ দিঘিও থাক, ট্রেনও যাক। আমরা এটা চাই। অনেক সময়ই মানুষের দাবিকে মেনে নিয়ে অনেক কিছুর গতিপথ পরিবর্তন করা হয়েছে, নয়তো আমাদের সভ্যতা কোনোদিন সামনে এগোতে পারতো না। ফলে এই যে এখানকার মানুষের যা দাবি, সেই দাবিটুকু মেনে নিয়ে সেই দাবি অনুযায়ী একটু গতিপথ পরিবর্তন করে ট্রেন হোক। আমরা অবশ্যই চাই রেল হোক। সমস্ত ভাবাদিঘির মানুষ চান যে রেলপথ হোক, আমরাও তাই চাই। আমরা ওদের লড়াইকে সংহতি জানাচ্ছি। ও আমরা সবাই চাইছি যে দিঘিটা চলে গেলে, আমাদের তো এখানে তো পুকুর বলতে কিছু নেই। আমাদের যদি বিবাহ হয়, এমনকি ছেলেদের অন্নপ্রাশনও যদি হয়, আমরা ওই দিঘিতেই সব কিছু আমাদের। আমাদের জন্মভূমি, বিশেষ করে গ্রাম, যেখানকার মাটি গায়ে মাখতে মাখতে আমরা বড় হয়েছি, সেখানকার দিগন্ত বিস্তৃত মাঠ, খাল, নদী, পুকুর, দিঘি, বট, অশ্বত্থ, এমনকি গৃহপালিত পশু প্রাণী, সব কিছুর সঙ্গেই একটা আন্তরিক মায়া জড়িয়ে থাকবে আমাদের। সেটাই স্বাভাবিক। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে।
নিঃসন্দেহে আমাদের জীবনে এই আবেগটুকুর অনেক মূল্য আছে, কিন্তু সেটুকুই কি সব? আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েদের কথা চিন্তা করে, বিজ্ঞান নির্ভর একটা নতুন যুগের কথা ভেবে, সার্বিক উন্নয়নের কথা ভেবে কোথাও যদি প্রাচীন আবেগের সঙ্গে কিছুটা আপোস করার প্রয়োজন হয়, কি করব আমরা? আমরা কি স্মৃতির সেই পুরনো মেঠো পথ, গরুর গাড়ির বিলম্বিত লয় কিংবা লণ্ঠনের মায়াবী আলোর আবেগে মগ্ন হয়ে থাকব, নাকি ঝাঁ চকচকে রেল লাইন, দুরন্ত গতি আর নতুন সম্ভাবনার দিকে পা বাড়াবো? ভাবাদিঘির মানুষের উপর আমার অনুরোধ যে ভাবাদিঘির ওপরে রেল প্রকল্পটা আমরা করতে দিন, কারণ আমাদের মতো স্টুডেন্টরা আপনাদেরকে ক্ষমা করতে পারবে না। কারণ আরামবাগ থেকে বিষ্ণুপুর অনেক মানুষের যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছে। আপনারা এই প্রকল্পটা করতে দিলে অনেক মানুষরা সুবিধা পাবে। এবার আমরা বাস্তবে লাভ ক্ষতির হিসাবটা একটু দেখে নিই। ভাবাদিঘির মূল প্রেক্ষিতটা হলো মাছ চাষ এবং তার থেকে সংশ্লিষ্ট পরিবারগুলির জীবন ধারণ। বছরে 6 লক্ষ টাকা আয়ের কথা আন্দোলনকারীদের মুখ থেকে জানা গেছে। অপরদিকে ভাবাদিঘির 3 একর জমি রেল অধিগ্রহণ করলে বাকি অংশটা সরকারি খরচে কাটিয়ে দেওয়া হবে বলে রেল সূত্র থেকে জানানো হয়েছে। তারপরেও এই প্রকল্প রূপায়িত হলে তার সরাসরি কতটা থাবা বসাবে গ্রামবাসীদের পথে আর কতটা কমতে পারে? দিঘির মাছের তেমন কিছু হেরফের হবে না, কারণ দিঘির অনেকটা অংশই মজে গেছে। তাকে কাটিয়ে গভীর করা প্রচুর ব্যয় সাপেক্ষ। দিঘির কিছুটা অংশ বোঝানোর ফলে জমি কমলেও বাকি অংশ যদি সরকারি খরচে কাটিয়ে গভীর করে দেওয়া হয়, তাহলে তার জল ধারণের ক্ষমতা অনেকটা বেড়ে যাবে। ফলে মাছ চাষের সম্ভাবনাও বেড়ে যাবে, সঙ্গে সঙ্গে আয়ও বাড়বে এই চাষ থেকে। আর গেড়ি গুগলি থেকে শুরু করে হাঁস চাষ কিংবা গরু ছাগলের স্নান করানো কিংবা বাসন মাজা বা স্নান করার মতো প্রাত্যহিক কাজে কোনো বাধা হবে বলে মনে হয় না। তাহলে কি ভাবাদিঘির অভিমানী মানুষজন এমনই এক পরিস্থিতিতে পৌঁছে গেছেন যেখানে যুক্তির চেয়ে আবেগ কিংবা আরো স্পষ্ট করে বললে ইগো বা সম্মান অসম্মান তাদের কাছে প্রধান হয়ে দাঁড়িয়েছে? আমরা বারবার তাদের মুখে একটি কথা শুনতে পাচ্ছি, দিঘির ছিটে পড়া অংশ রেল লাইনের জন্য নেওয়া হবে না। এটা আগে নিশ্চিত করা হোক, তারপর তারা আলোচনায় বসবেন। অন্যথায় কোনো আলোচনায় বসতেও তারা রাজি নন। দিঘিটা করবে এটা সেরকম কথা বলছে, নিজের মাকে খুন করে দিয়ে একটা সদমা আনার এই ধরনের কথাটা বলছে। আমাদের দিঘি যেটা আমরা সেটাই চাই। আমরা অন্য দিঘি নিয়ে কি করবো? আমরা কোথায় যাবো? আমাদের কাছের দিঘিটাই তো দরকার। আমরা কত দূরে দিঘি করতে যাবো? এটা চাচ্ছে কি আমাদের জলসটা বাঁচিয়ে দিঘির উত্তর পাড়টা দিয়ে যাক না, মাটি কম লাগবে, খরচ কম লাগবে, তাহলে এখনও তো আমরা রাজি আছি। যদি বলে যে না তা হবে না ওইদিকে যাবে, তাহলে আমরা দুবোই না। অর্থাৎ ভাবাদিঘির উপর দিয়ে রেল এই বিষয়ে কোনো আলোচনা নয়। অথচ আলোচনায় না বসলে কিভাবে সমাধান সূত্রে পৌঁছানো যাবে? ভাবাদিঘিতে যে রেলের প্রজেক্টের কাজটি আটকে গেছে, সেটা আমরা সর্বতোভাবেই প্রথমত যেটা বলবার যে সর্বতোভাবেই প্রশাসনের পক্ষ থেকে এটা চাওয়ার যে ওই প্রজেক্টটি যেন হয়, যাতে আলটিমেটলি মানে ওখানকার মানুষ তো বটেই, হুগলি জেলার একটি পুরো আরামবাগ মহকুমার মানুষ বিশেষভাবে উপকৃত হবে ওই রেলের প্রজেক্টটি হলে। এবং এখানে যেটা বলার যে জেলা প্রশাসন থেকে শুরু করে রাজ্য প্রশাসন এবং মহকুমা প্রশাসন বা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বারবারই চেষ্টা করা হয়েছে এবং ওই মানুষ ওখানকার মানুষদের জন্য যাতে ওরা সহায়তা পান। এবং অলরেডি 38 লক্ষ টাকার রাস্তার কাজ যেমন ওখানে করা হয়েছে, তেমনি আমাদের যে মহাত্মা গান্ধী এনআরইজির যে প্রকল্প রয়েছে 100 দিনের কাজের প্রকল্প, সেখান থেকেও কিন্তু একটা সাপ্লিমেন্টারি অ্যাকশন প্ল্যান অ্যাপ্রুভ করানো আছে, যাতে 9টি সিমেন্ট কংক্রিট রাস্তা ধরা আছে 39 লক্ষ টাকার এবং একটি কালভার্ট ধরা আছে রায়পাড়া এবং পণ্ডিতপাড়ার মধ্যে, যার আনুমানিক ব্যয় হবে 12 লক্ষ টাকা। এছাড়াও 65টি ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড ল্যাট্রিন ধরা রয়েছে। এছাড়াও
38টা গীতাঞ্জলির বাড়ি দেওয়া যায় এরকম বেনিফিশিয়ারি অলরেডি সিলেক্টেড আছে, যাদের অ্যাকাউন্ট নাম্বার সংগ্রহের কাজ চলছে। সেটিও আনুমানিক 45,77,000 টাকার মতো একটা এস্টিমেটেড কস্ট সেই গীতাঞ্জলির ক্ষেত্রে। ওখানে 3টি আমরা ক্যাম্প করেছি, যেখানে ফ্রি মেডিকেল চেক আপ হয়েছে, ওষুধ বিতরণ করা হয়েছে, ত্রিপল দেওয়া হয়েছে, ক্যাশ চেয়ার দেওয়া হয়েছে, চাল দেওয়া হয়েছে এবং শাড়ি ধুতি এইগুলি রিলিফ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে। কাস্ট সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছে ওখানে। এছাড়াও যা সুবিধে দরকার ওখানে যারা আছেন, যাদের মনে হচ্ছে যে ওই রেলের ওই প্রজেক্টটি হলে ওই দিঘিটার অনেকাংশ চলে যাচ্ছে, সেখানেও রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে ওই দিঘির সমপরিমাণ দিঘি একটা খনন করে দেওয়া হবে তাদের জন্য। পিএইচই দপ্তরের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া যায় এবং সর্বতোভাবে সব রকমভাবে রাস্তাঘাট, পানীয় জল, মেডিকেল ট্রিটমেন্ট, ঘরবাড়ি সব কিছু দিয়েই চেষ্টা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যে যাতে ভাবাদিঘির মানুষের সার্বিক উন্নয়ন হয়। তো আলটিমেটলি প্রশাসনের পক্ষ থেকে এইটাই চাওয়ার যে যাতে রেলের প্রজেক্টটা হয় এবং তাতে সর্বতোভাবে মানুষ উপকৃত হয়। ভারতবাসীকে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন রাজা রামমোহন রায়। নবজাগরণের স্বপ্ন। তিনি নিজেও স্বপ্ন দেখেছিলেন একটা আধুনিক ভারতবর্ষের। কি সেই স্বপ্ন? শুধুমাত্র আমাদের এই ভারতবর্ষেই নয়, সারা পৃথিবীর মানুষ এটা স্বীকার করে নিয়েছে যে ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়। তাই জন্যে আমাদের ভারতবর্ষের সমাজ, অর্থনীতি, রাজনীতি সমস্ত ক্ষেত্রেই রাজা রামমোহন রায় প্রথম পা রেখেছিলেন। এরকম জায়গা অনেক, তেমনি একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে রেল। ভারতীয় হিসেবে প্রথম রাজা রামমোহন রায় রেল যাত্রা করেছিলেন। তো যখন তিনি সেখানে দেখছেন এই যে রেল, সেখানে শিল্পাঞ্চল গড়ে উঠছে এবং রেলকে ধরে সেখানকার যে অর্থনীতি এবং সমাজনীতির উন্নতি হচ্ছে, তখন তিনি নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলেন আমাদের ভারতবর্ষে কবে রেল হবে। তাই সেই রামমোহনের স্বপ্ন সার্থক হবে যদি রেল তার যে সার্কিটটা আমাদের এই গ্রাম বাংলা পর্যন্ত সুন্দরভাবে পৌঁছে দেওয়া যায়। স্বপ্ন দেখছেন আজকের বিশিষ্ট জনেরাও। মানুষের শুভবুদ্ধির কাছে বারবার তারা আবেদন জানাচ্ছেন, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সবাই বিষয়টি বিবেচনা করুন। রেলটা এখন দুদিক থেকে এসে গেছে, গোঘাট পর্যন্ত ওই দিক থেকে এসে গেছে, আর কামারপুকুরের দিক থেকেও এসে গেছে। গিয়ে একটা দিঘি যে আছে, দিঘিটাও দেখলাম। তো দিঘিটার উপর দিয়ে যাচ্ছে না, জল মাত্র 15 থেকে 20 ফুট মতো জল স্পর্শ করছে। বাকিটা ওই পাড় ধরতে গেলে যে দিঘির যে পাড়, সেই পাড় দিয়েই যাবে মেনলি। আর 10-15 ফুট বা 20 ফুট হয়তো জল মাত্র যাবে। তো সেই তার পরিবর্তে তারা বলছেন সরকার থেকে যে তারা একটি 9 একর জায়গা কিনে তার পাশেই একটা বড় দিঘি কাটিয়ে দেবে এবং ওখানকার মানুষের জন্যে তারা বলছে যে আমরা বিভিন্ন রকমের উন্নতির জন্য প্রকল্প আমরা গ্রহণ করেছি। আর আমরা জানি যে কিছুদিন আগে সেখানে একটা পিচ রোড এবং সিমেন্টের রোড করা হয়েছে এবং আরও কিছু রোড তারা করে দেবেন। তারা বলছেন পানীয় জলের ব্যবস্থা করে দেবেন। তারা বলছেন আমরা একটা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র সেখানে তৈরি করে দেবো। এইভাবে তারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমিও সেগুলো বললাম। তো এত কিছু দেওয়ার পরেও তারা বলছে যে আমরা এটা আমরা রেল করতে দেবো না। তারা বিভিন্ন রকম যুক্তি দেখাচ্ছে, যেটা ঠিক যুক্তি নয়। বলছেন না, রেলটাকে ঘুরিয়ে নিন। প্রথম কথা, রেলটা ঘোরানো সম্ভব নয়। দুই পাশ থেকে এসে আর সামান্য একটু বাকি রয়েছে যেখানে দিঘি পড়েছে। এখন এটা পিচ রোড নয় যে আমরা একটা ঘুরিয়ে নিয়ে একটা অন্য জায়গা দিয়ে রাস্তা করে ফেলতে পারি। সেটা তাদেরকে বোঝানো হলো। দেখুন, রেল লাইন ঘোরানো মানে অনেক দূর থেকে আগে থেকে তাকে ঘোরাতে হবে। সে আরও প্রায় 5-7 কিলোমিটার দূর থেকে তাকে ঘুরিয়ে আনতে হবে। এখন তো আর ঘোরানো সম্ভব নয়। তো আপনারা যদি যেই যুক্তি বলছেন না, তারা বলছেন যে পুকুর ভরানো, জমি ভরানো এগুলো তো আইন বিরুদ্ধ। তখন তাদের বোঝানো হলো দেখুন এগুলো আইন বিরুদ্ধ নয়। কারণ কি, জলাভূমি ভরিয়ে সেই পরিমাণ যদি আমরা আবার যদি এরকম পুকুর বা দিঘি কেটে দেওয়া যায়,
তাহলে সেখানে কিন্তু এরকম নিয়ম আছে করার, অতএব আপনারা দিতে পারেন, সেখানে কোনো আইনের বাধ্যবাধকতা কিছু থাকছে না। রেল লাইন এসে গেলে একটা আলোর জগতের সঙ্গে আপনাদের সম্পর্ক হয়ে যায়, তখন আপনারা বিভিন্ন রকম আপনাদের ছেলেমেয়েরাই এখানে তারা হাই স্কুল করে দেবেন, তাদেরকে ছেলেমেয়েদেরকে পড়াতে পারবেন। তারা আবার যখন হায়ার এডুকেশনের জন্য যারা যাবে আরামবাগে যাবে বা কলকাতায় যাবে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যাবে। অতএব আপনারা কেন এটা বুঝছেন না যে এটা একটা নতুন একটা দিগন্ত খুলে যাবে আপনাদের সামনে। আপনারা আন্দোলন করুন, আন্দোলনটা রেল বন্ধের জন্য নয়, আপনারা করবেন আন্দোলনটা আপনাদের উন্নতির জন্য আন্দোলন করুন। রেলটাকে বন্ধ করবো সেই জন্য আন্দোলন নয়, আমরা আন্দোলন করব কি না আমাদের যেখানে উন্নতি হয় সেই উন্নতির জন্য আপনারা আন্দোলনটা করুন। রেলটাকে বন্ধ করবেন না, রেলটা বন্ধ করলে লক্ষ লক্ষ মানুষ এটা বঞ্চিত হবে এবং তাদের ক্ষতি হয়ে যাবে, সমাজের ক্ষতি হয়ে যাবে। এইটা হচ্ছে আমার বক্তব্য, যে সেটা যেভাবেই হোক আলোচনার মাধ্যমে রেলটা হোক, এটা আমরা চাই। আমাদের মঠ মিশনের সমস্ত সাধু মহারাজরা যারা চান, ভক্তরা চান, এখানকার গ্রামের মানুষরা, এখানকার আশপাশে যত গ্রাম আছে তারাই সবাই এই ফেসিলিটি পাবে, সেটা সবাই এটা চান যে রেল হোক বলে। মানুষের সেবায় আত্মদান করা এই মানুষগুলি সক্রিয়ভাবে এগিয়ে এসেছেন সমাজের কল্যাণের জন্য। আসলে রেল প্রকল্প বাস্তবায়িত হলে বর্তমান সমাজের ক্ষেত্রে একটা ব্যাপক উন্নয়ন তো হবেই, পাশাপাশি আঞ্চলিক ক্ষেত্রেও বেশ কিছু নতুন পথের দিশা দেখা দেবে। যেমন পর্যটন শিল্পে অনেকটাই এগিয়ে যাবে এই এলাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কামারপুকুর, জয়রামবাটি, রাধানগর কিংবা মন্দির নগরী বিষ্ণুপুর একেবারে হাতের নাগালে চলে আসবে। এই স্বাচ্ছন্দ্যই আকৃষ্ট করবে পর্যটকদের। তাদের ভিড় বাড়লেই এলাকার অর্থনীতির উপর তার একটা সদর্থক প্রভাব পড়বে। জমি বা মাছ চাষের পাশাপাশি রেল বা স্টেশনকে কেন্দ্র করে গ্রামের সাধারণ মানের যুবকদের আরও অনেক বিকল্প পেশা সুযোগ তৈরি হবে। উন্নয়ন আসবে কৃষিক্ষেত্রেও। কৃষিপণ্য রপ্তানি এবং আমদানির ক্ষেত্রে পরিবহন খরচ অনেক কমে যাবে, তার ফলে লাভবান হবে চাষিরা। শহরের সঙ্গে যোগাযোগের পথ সহজ হলে ছাত্রছাত্রীদের পড়াশোনার সুযোগ, বিভিন্ন প্রশিক্ষণ বা চাকরির পরীক্ষার সুযোগ অনেক বাড়বে। বিশেষ করে ভাবাদিঘির মতো পিছিয়ে পড়া এলাকার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এত কিছুর পরেও কি দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানো যাবে না? জনপ্রতিনিধিরাও বিনীত আবেদন রেখেছেন। সার্বিকভাবে ওই এলাকার মানুষ যারা রেলের প্রকল্পে বাধা দিচ্ছে, কাজ করতে দিচ্ছে না, প্রশাসনের কোথাও যারা কর্ণপাত করছে না, তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা ওই জায়গা থেকে সরে এসে সার্বিক স্বার্থের কথা আপনারা চিন্তা করুন। আপনারা সারা বিশ্বের মানুষের কথা চিন্তা করুন। দেখবেন যদি আপনারা একটু গভীরভাবে চিন্তা করেন, আশা করছি আপনাদের যে গ্লানি আছে সেই গ্লানি আপনাদের দূর হবে এবং আপনাদের উন্নয়ন করবে। সারা বিশ্বের মানুষ এই রেল প্রকল্প চালু হলে তারা এখান থেকে সহযোগিতা পাবে এবং প্রত্যেকেই উপকৃত হবে। শুধু কামারপুকুর নয়, বাংলার আজকে যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, অনেক চিন্তা ভাবনা করেই তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনের সম্প্রসারণের জন্য অনুমোদন দিয়েছিলেন। তখন থেকে আমরা জানতাম তারকেশ্বর একটা মন্দির নগরী আছে, এখানে কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান একটা তীর্থস্থান, গড়মান্দন একটা পর্যটন কেন্দ্র, জয়রামবাটি শ্রী শ্রী সারদা মায়ের জন্মস্থান এবং বিষ্ণুপুরও একটা মন্দির নগরী। এই যে তীর্থস্থানগুলো আছে, এদের যে সমস্ত মানুষ বাসের মাধ্যমে যাতায়াত করে, বিভিন্ন পরিবহন ব্যবস্থার যাতায়াত করে, সেক্ষেত্রে রেল লাইনের সুযোগ থাকলে খুব সহজেই হাজার হাজার মানুষ এই এলাকায় পৌঁছাতে পারবে। এবং তাতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের ইতিহাসে রেল সম্প্রসারণের গুরুত্ব আমরা আগেই জানি, কারণ রেল একটা পরিবহন ব্যবস্থা, যে পরিবহন ব্যবস্থার মাধ্যমে যে ভারতবর্ষে যেদিকে রেল লাইন গেছে, আর এ তো তারকেশ্বর থেকে বিষ্ণুপুর একটা দারুণ মাহাত্ম্যের জায়গা, এখানে যদি রেল লাইন যায়, যদি আটকে না পড়ে ভাবাদিঘির মতো জায়গাতে, তাহলে আর্থ সামাজিক যে পরিকাঠামো আছে সেটা অনেক প্রভূত উন্নতি ঘটবে এবং এলাকার মানুষের যে জীবন জীবিকা নির্বাহ করার জন্যে যেভাবে চিন্তাভাবনা করতে হয়, যে পরিবহন ব্যবস্থা আমরা সহজেই যদি ধরি, আমরা যদি কলকাতা থেকে কামারপুকুর আসি তাহলে সেখানে 70 থেকে 80 টাকা আমাদের বাস ভাড়া লাগে,
কিন্তু রেল যাতায়াতের মাধ্যমে আসলে সেখানে 30 টাকা পরিবহন ব্যবস্থা আমাদের রেলের মাধ্যমে আসতে পারবো। এই যে আর্থিক একটা লাভবান হবে সাধারণ মানুষ এবং অর্থনৈতিক যে পরিকাঠামো চেঞ্জ হবে, সেক্ষেত্রে প্রভূত উন্নতি ঘটাবে। আমি চাইছি বা আমরা সকলেই চাইছি কামারপুকুর এলাকার মানুষ বা সমস্ত গোঘাটের মানুষ এবং সমস্ত এলাকাবাসী যে দ্রুত এই তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইনের সম্প্রসারণের কাজ শেষ হোক এবং ভাবাদিঘি মানুষের যে একাংশ মানুষ যারা বিরোধিতা করছে তাদের শুভবুদ্ধির উদয় হোক, খুব দ্রুত রেল লাইন চালু হোক। রেলের পরিষেবা পেলে যেমন আমরা আমাদের এলাকা থেকে আমরা আমাদের কাঁচা ফসল, কাঁচা মাল, শাক সবজি এগুলো আমরা কলকাতা, শাওড়াফুলি এইসব জায়গাতে আমরা বিক্রি করতে পারবো। সমস্ত চাষিরা এর ফলে একটা লাভবান হবে। কামারপুকুরে অবিলম্বে রেল আসুক, বিষ্ণুপুর পর্যন্ত রেল লাইন সম্প্রসারিত হোক। এখানকার জনপ্রিয় বিধায়ক মানস মজুমদার অক্লান্ত পরিশ্রম করেছেন সমস্যার সমাধান সূত্র খোঁজার। তিনি বারবার প্রশাসনকে নিয়ে বসতে চেয়েছেন আন্দোলনকারীদের সঙ্গে এবং এখনও তিনি আশাবাদী। তার বিশ্বাস মানুষের উন্নয়নের কাজকে কেউ রুখে দিতে পারে না। কি বলছেন তিনি? বিষ্ণুপুর রেল প্রকল্প আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের শ্রদ্ধা দিদি, ওনার স্বপ্নের রেল প্রকল্প। এর আগে অনেকবারই এই প্রকল্পের নাম এসছে, কিন্তু কোনোদিন এই প্রকল্প ছাড়পত্র পায়নি। আরামবাগের বিস্তীর্ণ এলাকা, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুরের একটা পার্ট, এই বিস্তীর্ণ এলাকার মানুষের কথা চিন্তা করে যে মানুষগুলো রেলে চাপার সুযোগ পায় না এবং কলকাতায় যাওয়ার রেল হলে পরে যে কম সময় লাগবে সেই সময়ের বাইরে গিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যায় এখান থেকে কলকাতায় বা মূল শহর কেন্দ্রে কলকাতার লাগোয়া জায়গায় আসতে। স্বাভাবিকভাবে তাদের জনজীবনে যে জীবনযাত্রার যে গতি, সেই গতিটা থমকে ছিল দীর্ঘদিন ধরে। বিভিন্ন সময় বিভিন্ন রেল দপ্তরের মন্ত্রী এসছেন, আমরা রেল দপ্তরের চেয়ারম্যানকে দেখেছি, তারা কিন্তু এই প্রকল্পকে কোনোদিন ছাড়পত্র দিতে পারেনি। 2009 সালে আমাদের বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী, তৎকালীন রেলমন্ত্রী আমাদের শ্রদ্ধা দিদি, তিনি এই প্রকল্পের ছাড়পত্র দেন এই বঞ্চিত এলাকার মানুষদের কথা চিন্তা করে। কাজ প্রথম পর্যায়ে শুরু হয়ে একটা জায়গায় থমকে গেছে। যে সময় রেলের কাজটা ছাড়পত্র পেয়েছিল, পরবর্তী সময় 2009 সালেই তৎকালীন বামফ্রন্ট সরকার, সেই বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার সময় জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেই জমি অধিগ্রহণ প্রক্রিয়ার মধ্যেই রেলের যারা সার্ভের দায়িত্বে যারা আছেন তারা সার্ভে করতে এসছেন রেল লাইনটা, রেলের অ্যালাইনমেন্ট কোন রাস্তা দিয়ে যাবে, তারা বিভিন্ন 2-3টে ওয়েতে সার্ভে করেছেন। সার্ভে করার পরে ভাবাদিঘির মানুষের যে জায়গায় বাধা, যেখানে রেল প্রকল্পটা এই মুহূর্তে থমকে আছে, তাদের যে মেইন যুক্তি ছিল যে কোনো একজন ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে রেল এখানে লাইন ঘুরিয়ে দিয়েছে। তো সেই পার্টে আমাদের বর্তমান সরকারের কোনো ভূমিকা ছিল না। আমি 2016 সালের এই এলাকার মানুষ আমাকে নির্বাচিত করে এবং ভাবাদিঘির মানুষও আমাকে বিপুল পরিমাণে ভোট দেয় এবং সেই জায়গায় মানুষের কাছে আমি বলেও ছিলাম যে যেহেতু এই সমস্যাটা আমি দেখেছিলাম, তাদের একটা দাবি ছিল দিঘি বাঁচানোর দাবি। রেলের অ্যালাইনমেন্ট ঘুরিয়ে দিয়েছে কোনো একজন সরকারি আধিকারিকের জমি বাঁচানোর দ্বারা প্রভাবিত হয়ে, এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে যেটা আমার মনে হয়েছিল যে প্রভাবিত যদি হয়ে থাকে সত্যি এটা খুব খারাপ এবং অ্যালাইনমেন্ট যদি ঘুরিয়ে এই মানুষের যে বক্তব্য ভাবাদিঘির, তাদের বক্তব্য অনুযায়ী যদি রেল প্রকল্পটা অ্যালাইনমেন্টটা সরিয়ে নিয়ে যাওয়া যায় এবং তাদেরকে আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব নির্বাচিত হওয়ার পরে যাতে এই দিঘি বাঁচানো সম্ভব হয়। এবং কাজ যখন শুরু হয়েছিল এবং জমি অধিগ্রহণ যখন শুরু হয়েছিল সেই সময় আমি এই এলাকার বিধায়ক ছিলাম না, কোনো জনপ্রতিনিধি ছিলাম না। 2016 সালের বিধানসভা নির্বাচনে এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে। তো জটিলতা যেটা আছে এই মুহূর্তে এবং শুরুর জায়গাটা, সেই শুরুর জায়গাটা সবটাই আমি এখানে নির্বাচিত হওয়ার আগে এবং সবটাই বাম সরকার তখন ছিল, সেই সময়ের জমি অধিগ্রহণ পর্ব থেকে এটা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে ভাবাদিঘির মানুষকে যেহেতু আমি কথা দিয়েছিলাম, আমি বিভিন্ন সময় কখনো ডিএম, কখনো এসপি, কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী, কখনো রেল দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার, তাদের সাথে আমি কথা বলেছি যে এই মানুষগুলোর যে বক্তব্য যে রেল অ্যালাইনমেন্ট পরিবর্তন করে দিঘির জল বাঁচিয়ে উত্তর পাড়ের উপর দিয়ে যে বাকি ভাবাদিঘির যে জায়গা সেই জায়গা থেকে যদি নিয়ে যাওয়া যায়
এবং কথা বলতে বলতে আমি সিএমের সাথে সরাসরি বাঁকুড়ার মিটিংয়ে কথা বলেছি, প্রশাসনিক মিটিংয়ে। সেখানে রেলের যারা আধিকারিক, সিএম সরাসরি তাদের সাথে কথা বলেছেন। রেলের আধিকারিকরা সরাসরি সিএমকে জানিয়েছেন যে আমাদের রেলের অ্যালাইনমেন্ট অন্য কোনো রাস্তা বা অন্য কোনো কাজের মতো নয় যে যখন থেকে চাইলেই আমরা চেঞ্জ করি। এটা আমাদের ফাইনাল হয়ে গেছে, এই মুহূর্তে রেলের অ্যালাইনমেন্ট আমাদের চেঞ্জ করা সম্ভব নয়। এবং এটা আমি আরও ক্লিয়ার করে ভাবাদিঘির মানুষের যে আবেগ, সেই আবেগকে সম্মান জানিয়ে আমি রেলের চিফ ইঞ্জিনিয়ার এবং ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার যারা এই প্রকল্পের দায়িত্বে আছেন তাদেরকে চিঠি দিয়েছিলাম, এবং সেই চিঠি উত্তরে তারা জানিয়েছেন যে রেলের অ্যালাইনমেন্ট কোনোভাবে চেঞ্জ করা সম্ভব না। তাহলে প্রজেক্টের শেষ মেয়াদ 2018 বা একটু এদিক ওদিক হতে পারে, তাহলে প্রজেক্টটা ফেরত চলে যাবে। রেল যদি করতে হয় তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন, তাহলে ভাবাদিঘির যে অ্যালাইনমেন্ট ফাইনাল হয়ে আছে সেখান থেকে রেল করতে হবে, নাহলে প্রজেক্টটা ফেরত যাবে। এবং সেটা পরবর্তী সময় এই সময় পত্রিকা তারা একদম ফার্স্ট পেজে আমার চিঠির যে কপি, সেই কপিকে দিয়ে তারা বড় করে খবর করেছিল, বিভিন্ন পত্রপত্রিকায় খবর করেছিল। আমরা ভাবাদিঘির মানুষের যে আবেগ, সেই আবেগকে আমরা সম্মান জানাই এবং সেই আবেগের সাথে আমিও সামিল হয়েছিলাম। কিন্তু আমার কথা বলে যেটা মনে হয়েছে এবং চিঠির যে উত্তর আমি রেল দপ্তরের মাধ্যমে পেয়েছি, আমার এবং আমার বাংলার মুখ্যমন্ত্রী, যিনিও এই মানুষগুলোর ব্যথার সাথে সমব্যথী, তিনিও বিভিন্ন সময় চেষ্টা করেছেন যদি এই মানুষগুলোর যে দাবি, সেই দাবিকে সম্মান জানিয়ে রেলের অ্যালাইনমেন্টে সই নিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা দেখেছি যে কোনোভাবেই অ্যালাইনমেন্টটা পরিবর্তন করা সম্ভব না, কারণ রেল দপ্তরের দাবি। এটা যদি রাজ্য সরকারের কোনো রাস্তা হতো বা অন্য কিছু হতো, সেক্ষেত্রে আমাদের বলার জায়গা ছিল, আমরা দায়িত্ব নিয়ে সেটা করতে পারতাম। কিন্তু এক্ষেত্রে করার কোনো সুযোগ নেই। আমরা উপায়হীন, রেল দপ্তরও উপায়হীন। এই মুহূর্তে অ্যালাইনমেন্ট পরিবর্তন করা সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বাধ্য হয়ে একদম শেষ পর্যায়ে এসে যখন দেখছে আর পরিবর্তন করা সম্ভব না, তিনি অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের মাধ্যমে হোক বা ডিএমের মাধ্যমেই হোক, যে ওখানে যে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলের পরিবর্তনে ওখানে মাধ্যমিক লেভেলের স্কুল ওখানে তৈরি করে দেওয়া, ওখানে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে দেওয়া একটা ছোট্ট গ্রামের জন্য। ওখানে পানীয় জলের ব্যবস্থা, মানে যে পানীয় জল অবশ্যই আছে, পরিশুদ্ধ পানীয় জল, পিএইচি গোঘাটের তৎকালীন বাম সরকার, আমি ক্ষমতায় আসার আগে পর্যন্ত যেহেতু আমার কোনো বিধায়ক এখানে ছিল না, গোঘাটে সেইভাবে কোনো পিএইচির কাজ হয়নি। আমি হওয়ার পরে অনেকগুলো এলাকা পিএইচির আন্ডারে এসছে এবং গোঘাটের যে মৃত পিএইচি সেটাকে রেজুভেশনের কাজ চলছে। এবং এখানে গোপালবাটি মৌজায় নাম দিয়ে ভাবাদিঘির আলাদা পরিশুদ্ধ পানীয় জলের প্রকল্প, সবটাই কিন্তু এই আন্দোলনের জন্য মানে দ্রুত গতিতে গতকাল পরিদর্শনও করে গেছেন পিএইচি দপ্তর থেকে। এখানে হল স্টেশন, এখানে যারা আন্দোলনরত মানুষ আছে তারা যদি মনে করে তারা ওখানে দোকান নেবে, রেল দপ্তর থেকে তাদের দোকানের প্যাসেজ তৈরি করে দেওয়া। এখানে যদি তাদের মানে অন্য কোনো দাবি থাকে সেগুলো এখানে সরকার বলেছে সেগুলো ফুলফিল করার চেষ্টা করবে। কিন্তু মেইন যে দাবি মা আমার মা, দিঘি আমার মা এবং রুটি রুজি, এর উপরে এর যে টাকা তার উপরে আমাদের উপার্জন, আমাদের রুটি রুজির ব্যাপার সবটাই আমাদের সারা বছরের আমাদের রুটি রুজি এর উপর নির্ভর করে চলে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে চাই যে দিঘি যদি সংস্কার করে সরকার, তাতে জলকরের পরিমাণই অনেক গুণ বেড়ে যাবে এবং সেখান থেকে যে লিজের টাকা, সেই লিজের টাকাও অনেক গুণ বেড়ে যাবে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন সামাজিক সংগঠন তারা এখানে এসছে, তারা এসে ভাবাদিঘির মানুষকে ভুল বোঝাচ্ছে, কিন্তু মেইন জায়গায় কেউ যাওয়ার চেষ্টা করছে না যে ভাবাদিঘির মানুষকে আরও কিছু বেশি করে কী করে লাভবান করব, তাদের জীবনযাত্রার মানকে আরও কী করে উন্নত করব। যেহেতু একটা পর্যায়ে এসে গেছে রেলের অ্যালাইনমেন্ট চেঞ্জ করা সম্ভব নয়, অতএব এই মানুষগুলোকে আরও কী করে বেশি করে লাভবান করব, ভাবাদিঘিকে মডেল গ্রাম কী করে তৈরি করব, ভাবাদিঘির মানুষের জীবনযাত্রা, গোঘাটের যে সবথেকে যে উন্নত এলাকা বা আরামবাগ মহকুমার সবথেকে যে উন্নত এলাকা, সেই উন্নত এলাকার নিরিখে কী করে নিয়ে আসবো। যে আজকে ভাবাদিঘি এলাকায় যদি 10-20 জন সরকারি চাকরিজীবী হয়, সেই চাকরিজীবীর মানুষের পরিমাণটা কয়েক গুণ কী করে বাড়িয়ে দেওয়া যায়। একটা গ্রামে 1 বছরের মধ্যে কয়েকজন সরকারি চাকরিজীবী তৈরি হওয়া, সেই পরিবারগুলো লাভবান হয় না, তার সাথে সাথে তাকে জড়িয়ে যে যারা রয়েছে তারাও লাভবান হয়। তারা সরকারি চাকরিজীবী হওয়া মানে ভাবাদিঘির মানুষের জীবনযাত্রা আগামী দিনে বেড়ে যাবে। এখানে হল স্টেশন, এখানে আলাদা ভ্যান্ডার তৈরি করে দেওয়া, এখানে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে দেওয়া, এখানে প্রাইমারি স্কুলকে মাধ্যমিক লেভেলের স্কুল দেওয়া, মানে এই যে সুযোগ সুবিধাগুলো খুব সহজেই কিন্তু ভাবাদিঘির মানুষগুলোকে বাইরে যেতে হবে না, অনেকটা সুযোগ সুবিধা তাদের গ্রামের মধ্যেই পাবে। এবং মেইন হলো রুটি রুজি এবং দিঘি থেকে উপার্জনের জায়গা, সেই জায়গাটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে
যেটা বারবার ভাবাদিঘির মানুষকে বাইরে থেকে সে বিভ্রান্ত করার চেষ্টা করে। সেই জায়গায় দাঁড়িয়ে ভাবাদিঘির যখন যারা আন্দোলনরত আমার মা, আমার পিতৃতুল্য যারা রয়েছেন, যারা নমস্য ব্যক্তি, তাদের সকলের কাছে আমি আরও একবার করজোরে আবেদন করতে চাই যে এই প্রকল্পটা শুধু ভাবাদিঘির মানুষের প্রকল্প নয় বা গোঘাটের মানুষের প্রকল্প নয়, এর উপরে লক্ষ লক্ষ মানুষ এর দিকে তাকিয়ে আছে, সারা বিশ্ব, সারা ভারতবর্ষ তাকিয়ে আছে। হিন্দু, মুসলিম, জাত, বিভিন্ন ধর্মের যারা মানুষ তারা সবাই তাকিয়ে আছে, কারণ ঠাকুর ছিলেন সর্বধর্ম সমন্বয়ের প্রতীক, মূর্ত প্রতীক, যিনি দেখিয়ে গেছেন যে সর্বধর্ম সমন্বয় কী করে রক্ষা করতে চায়। সেই তীর্থস্থানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই তারা সেখানে আসার চেষ্টা করেন, তারা ঠাকুরের জন্মস্থানকে দর্শন করার চেষ্টা করেন, তারা বোঝার চেষ্টা করেন যে ঠাকুর এবং মা কী এমন মাহাত্ম্য ছিলেন যে সারা বিশ্বের মানুষ এই দুজন মহিষীর গুণে মুগ্ধ। তারা যে বাণীগুলো দিয়ে রেখে গেছেন আমাদের জন্য, তারা আজকে সেই বাণীগুলো সারা বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে সেই বাণীগুলোকে ফলো করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ লক্ষ তীর্থযাত্রী তারা যেরকম এই রেল প্রকল্পটা হলে লাভবান হবে, ঠিক একইভাবে গোঘাটের প্রত্যন্ত গ্রাম, বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম, মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম, বর্ধমানের একটা পার্ট, পুরুলিয়ার একটা পার্ট, তারা সবাই এই প্রকল্পের দ্বারা লাভবান হবে। পাশেই বিষ্ণুপুর পর্যটন রয়েছে বা আরও যে আগামী দিনে মুখ্যমন্ত্রীর স্বপ্নের মধ্যে সবগুলো জড়িয়ে আছে। সেই জায়গায় করজোরে আমি ভাবাদিঘির যারা মায়েরা যাদেরকে ভুল পথে কেউ বা কারা পরিচালিত করার চেষ্টা করছে, আসল জায়গায় কেউ ঢোকানো না ঢুকে তাদের উপার্জনের জায়গাটা কয়েক গুণ না বাড়ানোর চেষ্টা করে, তাদের জীবনযাত্রার মান না বাড়ানোর চেষ্টা করে, ভাবাদিঘি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলো সরকার পালন করছে কিনা এটা না দেখে তারা এখনও তাদেরকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। আমি সেই মায়েদের, সেই আমার সমবয়সী যারা আছে, আমার পিতৃতুল্য যারা, তাদের সকলের কাছে করজোরে আমার আবেদন থাকবে যে আপনারা আসুন, সরকারের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার সামিল হন এবং আগামী দিনে ভাবাদিঘিকে মডেল গ্রাম এবং ভাবাদিঘির মানুষের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রাকে আপনারা আপনাদের যে ক্ষুদ্র স্বার্থ যে জায়গায় আপনারা দাঁড়িয়ে সেই জায়গাটা ত্যাগ করে লক্ষ লক্ষ মানুষের স্বার্থের কথা ভাবুন। কারণ ভাবাদিঘি কোনো একটা মানুষের আন্দোলন নয়, বিষয় নয়, বা 50টা মানুষের বিষয় না, বা 500 মানুষের বিষয় নয়। এই আন্দোলনের সাথে আমরাও জড়িয়েছিলাম, কিন্তু আমরা যখন বুঝতে পেরেছি যে কোনোভাবেই রেলের অ্যালাইনমেন্ট চেঞ্জ করা সম্ভব নয়, তখন কিন্তু এই মানুষ আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, ভাবাদিঘির মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে কোনোভাবেই রেলের অ্যালাইনমেন্ট যখন পরিবর্তন করা সম্ভব নয়, তাহলে রেল প্রজেক্টটা ফেরত গেলে পরে আখের ক্ষতি কিন্তু ভাবাদিঘির মানুষেরই হবে। ভাবাদিঘির মানুষ তাদের আধুনিক জীবনযাত্রা থেকে পিছিয়ে যাবে, ভাবাদিঘির মানুষ তাদের উপার্জন কয়েক গুণ বাড়ানোর জায়গা থেকে পিছিয়ে যাবে। সেই জায়গায় আমরা ইতিমধ্যেই ভাবাদিঘির অনেক মানুষই আমাদের সাথে যোগাযোগ করেছে, তাদের সমস্যা ছিল, চাকরি বলুন বা অন্য জায়গায় বলুন, আমরা সহানুভূতির সহিত আমাদের সরকার সেই জায়গাটা দেখছেন এবং ইতিমধ্যে তার রেজাল্টও ভাবাদিঘির যারা আন্দোলনের নেতৃত্ব তারা পেয়েছে, যেটা মুখ্যমন্ত্রী সরাসরি করেছেন গোঘাট থানার মাধ্যমে। আমি সরাসরি ওপেন করছি না এটা, সেটা কী করছেন ভাবাদিঘির মানুষ সেটা জানেন। এবং কয়েকজনের আমাদের কাছে যে ক্ষুদ্র সমর্থ, আমাদের সেই সমর্থের মধ্যে আমরা অন্যান্য এলাকাকে বঞ্চিত করে আমরা ভাবাদিঘির মানুষকে, অন্য এলাকা যদি 2টো পেয়েছে, ভাবাদিঘির মানুষকে যদি 10টা দেওয়া যায়, আমরা এই চিন্তাভাবনা এখনও আছি এবং আগামী দিনে চাইব যে জায়গায় দাঁড়িয়ে আছেন আপনারা চলে আসুন, মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনায় সামিল হন, রেল দপ্তরের চিন্তাভাবনায় সামিল হন এবং রেল দপ্তর এবং রাজ্য সরকার উভয় মিলের যে যৌথ প্রয়াস এই প্রকল্প সমাপ্ত করার, তারকেশ্বর বিষ্ণুপুর, যেটা আমাদের জীবনের সবথেকে বড় কলঙ্ক, ভাবাদিঘিতে আটকে আছে যেহেতু আমার বিধানসভা এলাকা, এবং এই প্রকল্প ফিরে গেলে পরে সারা বাংলার মানুষ, সারা বিশ্বের মানুষ গোঘাটের মানুষকে ক্ষমা করবে না, আমি বিধায়ক হিসেবে আমাকে ক্ষমা করবে না, ভাবাদিঘিতে যারা আন্দোলন তাদেরকে ক্ষমা করবে না, বলবে এই মানুষগুলোর জন্য আমরা রেলের পরিষেবা পাইনি। একটা সময় কিন্তু সব মানুষই যারা আন্দোলন করেছে তাদেরকে দায়ী করবে, বিধায়ক হিসেবে আমাকে দায়ী করবে, আর যারা আমার এখানকার জন্য তাদেরকে দায়ী করবে যে এই মানুষগুলোর জন্য লক্ষ লক্ষ মানুষ রেল পরিষেবা থেকে বঞ্চিত হলো। তাই করজোরে আরও একবার আবেদন থাকবে যে যারা আপনারা আসুন, রেল দপ্তর এবং রাজ্য সরকারের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনায় সামিল হন এবং এই রেল প্রকল্প সমাপ্ত করার জন্য যে ক্ষুদ্র স্বার্থ আপনাদের, সেই স্বার্থ ত্যাগ করে আপনাদের দিঘি সংস্কার, দিঘিতে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, দিঘির সের মাধ্যমে আপনাদের যে উপার্জনের জায়গাটা সেইটা কয়েক গুণ বাড়িয়ে নিন এবং সরকারি যে বিভিন্ন প্রকল্প আমি বললাম, আরও অনেক প্রকল্প সরকারি চিন্তাভাবনার মধ্যে আছে, সেগুলো আপনারা সেই সুফল নিন এবং তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন সমাপ্ত হওয়ার জন্য আপনারা যেভাবে আমরা আজকে আমাদের মত পরিবর্তন করেছি, আপনারাও মত পরিবর্তন করে এই প্রকল্পকে আপনারা সমাপ্ত করুন।
খুলে যেতে পারে স্বপ্নের দরজা, রেল প্রকল্পই বদলাতে পারে ভাবাদিঘিকে। মডেল গ্রামে পরিণত হবে ভাবাদিঘি। প্রতিটি পরিবারের মাথার উপর পাখার ছাদ, বিশুদ্ধ পানীয় জল, ঝাঁ চকচকে রাস্তা, শৌচাগার, বাঁশের সেতুর বদলে পাকা ব্রিজ, এলাকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, হল্ট স্টেশন, স্থানীয় মানুষদের জন্য দোকানঘর, সংস্কারের পর মজে যাওয়া খাল আর দিঘিকে কেন্দ্র করে গড়ে উঠবে মহকুমার প্রথম মডেল গ্রাম। আমরাও আশাবাদী, এত বড় একটা কর্মযজ্ঞ কিছুতেই থেমে থাকতে পারে না। রেল হবেই এবং উন্নয়নই শেষ হাসি হাসবে। আমরা বিশ্বাস করি সমস্যা যেখান থেকে শুরু হয়েছে সেখানেই আছে তার সমাধান সূত্র, অর্থাৎ ভাবাদিঘির মানুষের হাতেই আছে এর জীবন কাঠি। একদিন ঠিক সংকীর্ণ আবেগ ঝেড়ে ফেলে বৃহত্তর স্বার্থে হাত বাড়িয়ে দেবে ভাবাদিঘি। প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে এখানকার মানুষই একটা নতুন ইতিহাসের জন্ম দেবেন, আমরা নিশ্চিত। তবে শহর চোরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে শহর চোরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে টান। আয় তবে সহচরি হাতে হাতে